দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাল মামুন। আজকে আমরা কথা বলবো করোনাকালে বাজার এবং বাজারজাতকরণের চ্যালেঞ্জ নিয়ে। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন স্টুডিওতে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সাথে আছেন জনাব কাঞ্চন সাহা, চিফ অপারেটিং অফিসার বেঙ্গল পলিমার ওয়ার্স লিমিটেড। আমাদের সাথে আছেন আরও জনাব জাকারিয়া জালাল, হেড অফ সেলস বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। আছেন জনাব সৈয়দ আসগর আলী, প্রেসিডেন্ট বাংলাদেশ সাপ্লাই চেইন অ্যালামনাই সোসাইটি এবং নির্বাহী পরিচালক আইএসএম বাংলাদেশ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। জি, জনাব কাঞ্চন শাহ, আপনাকে দিয়ে শুরু করি। 2020 সালের মার্চ মাস থেকে সুদীর্ঘ প্রায় 18 মাসের মতো সময় ধরে করোনা বাংলাদেশে বিভিন্ন সময়ে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ যেভাবেই বলি না কেন, নানাভাবে আমাদেরকে বিপর্যস্ত করেছে, আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। ফলে বাজার এবং বাজারজাতকরণের জায়গায় নানা রকমের চড়াই উতরাই আমাদেরকে পার হতে হয়েছে। শুরুতে একটু জানতে চাইবো যে আপনার অভিজ্ঞতা থেকে, বিশেষ করে করোনার শুরু থেকে আজ পর্যন্ত কোন চ্যালেঞ্জগুলো প্রধান চ্যালেঞ্জ হয়েছিল এবং আপনারা কিভাবে সেগুলো মোকাবেলা করেছেন? ধন্যবাদ। আসলে আমি যদি এখানে কয়েকটা কোশ্চেন আসছে, আমি যদি কোশ্চেনগুলোকে আমি ভাগ করে নিই। প্রথমে আমি বলবো করোনার শুরুটা দীর্ঘ 18 মাস করোনা পথ চলা, 18 মাস পরে আমরা কোথায় আছি, ঠিক এই সময়টাতে আসলে আমাদের বাজার কেমন ছিল স্টার্টিংয়ে, বর্তমানে বাজার কোথায় আছে এবং আমরা এই সময়টা কীভাবে পার করেছি। অনেকগুলো কোশ্চেনের মধ্যে আসলে ছিল। এর মধ্যে আমি যদি প্রথম থেকে শুরু করি যে গত বছর ঠিক আজ থেকে 18 মাস আগে করোনা ঠিক কেমন ছিল। ঠিক মার্চ মাসে যখন করোনাটা বাংলাদেশে 2020 সালে প্রথম ধরা পড়ে, তখন কিন্তু গভর্নমেন্ট থেকে যখন 26শে মার্চ থেকে লকডাউন বা সাধারণ ঘোষণা করা হয়, বিভিন্ন সেক্টরগুলোতে কিন্তু হঠাৎ করেই একটা বড় ধাক্কা গিয়ে লাগে বলতে বুঝে যে আমরা যদি অ্যাজ এ হোল বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করি, আমরা প্রথমে কী করলাম, হঠাৎ করেই আমরা বিজনেস ফোকাসড হয়ে গেছিলাম। ধাক্কাটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রথমে জিনিসটা বুঝে উঠতে সময় লেগেছে আসলে ঘটনাটা কী ঘটলো এবং আমাদের কী করা উচিত। ঠিক এই সময়টাতে কিন্তু বাজারে অনেক কিছুর চেঞ্জ চলে আসছে। চেঞ্জ যদি আমি বলি কেমন চেঞ্জ, এর ধাক্কাটা কিন্তু পৃথিবীর অন্য কান্ট্রিগুলোতে কিন্তু এর আগে শুরু হয়ে গেছে। লাইক চীন যদি বলি, ফ্রান্স, ইটালি, জার্মানি, ইন্ডিয়া। কারণ সেখানে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আসলে সংক্রমণ দেখা গেছে। আমাদের মার্চের 8 তারিখ প্রথম সংক্রমণ চিহ্নিত হলো। তো আমাদের ব্যবসা প্রসারণের ক্ষেত্রে, ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কাঁচামালের একটা বড় অংশ তাদের কাছ থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। ঠিক তাদের ওখানে যখন প্রথম ধাক্কাটা গিয়ে লাগলো, আমরা কিন্তু স্টার্টিংয়ে আমরা বুঝে উঠতে কিন্তু সেভাবে বুঝে উঠতে পারিনি। বাট যখন আমরা মার্চের থেকে আমাদের লকডাউন যদি বলি বা সাধারণ ঘোষণা না বলি, যেটাই বলি, যখন চলে আসলো, ঠিক ওই সময় তখন 3 মাস 4 মাস সময় তারা করোনার সঙ্গে তারা ফাইট করছে, রেগুলার 8,000 10,000 করে প্রতিদিন মারা যাচ্ছে। ঠিক এরকম একটা সময়ের মধ্যে দিয়ে আমরা প্রথমে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝে উঠছিলাম বিজনেসটাকে কীভাবে সামনের দিকে আগাবো। বিকজ মানুষ কিন্তু তখন, আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন বাসা থেকে বের হব, হয়তো বাজারে যাব একটা কাজে, বাজার থেকে ফিরে এসে ড্রেস চেঞ্জ করে গোসল করে বাসায় ঢুকতে হতো। বাসায় একটা ঢুকলে সবজিকেও গোসল করে রেডি করা হতো। সো তখনকার চ্যালেঞ্জ ছিল ডিফারেন্ট, যে আসলে আমরা এটাকে এত ভয়ানকভাবে নিয়েছিলাম যে আমাদের লাইফস্টাইলটাকে ওভারনাইট চেঞ্জ করতে হয়েছিল। লাইফস্টাইল যখন ওভারনাইট চেঞ্জ করতে হয়েছে, তখন কিন্তু ব্যবসাটার কিন্তু হঠাৎ করে একটা ধাক্কা প্রমোশন হয়েছে। এই ধাক্কা হওয়ার কারণে থমকে যাওয়ার মতো। এক্স্যাক্টলি, যে ঠিক এই সময় আমরা কি করব, আমরা কি ব্যবসার গতিটাকে কি সামনের দিকে কি অ্যাগ্রেসিভ মুডে রাখবো না ডিফেন্সিভ মুডে যাব, অথবা আমাদের কস্টিংটাকে আমরা কীভাবে কন্ট্রোল করব, কিংবা আমরা যেগুলো জায়গা থেকে র মেটেরিয়াল সোর্সগুলো ছিল যেখানে করোনার কারণে অলরেডি এফেক্টেড হচ্ছে, শিপমেন্ট দেরি হচ্ছে, এলসিগুলো আসতে আমাদের সময় লাগছে, তো র মেটেরিয়ালস একটা প্রভাব পড়ছে, ওই সময় আসলে কী করবো, আমরা এরকম একটা অবস্থান ছিলাম। তারপরে যাই হোক, এর মধ্যে আস্তে আস্তে যখন মানুষ এটাকে স্বাভাবিকভাবে মেনে নিল, গভর্নমেন্ট থেকেও যখন এটাকে চেষ্টা করলো যে কীভাবে মানুষের রাস্তাঘাটে বা বাইরের লোকজনের সমাবেশটা কমানো যায়, ঠিক তখন কোশ্চেন আসলো যে আসলে জীবিকাটা হলে কী হবে। জীবিকার যখন কোশ্চেন চলে আসলো, তখন কিন্তু জীবন না জীবিকা, আর পাশাপাশি আপনার একদম ডাইরেক্ট জীবন, সেক্ষেত্রে কিন্তু আমি যদি বলি ব্যবসাটা তখন কিছুটা ফোকাসড হয়ে যেতে লাগলো হচ্ছে জীবিকার প্রয়োজন ব্যবসাগুলো আছে। যেমন
FMCG, ফুড ইন্ডাস্ট্রি, লাইক মেডিসিন ইন্ডাস্ট্রি, বাট কিছু কিছু ইন্ডাস্ট্রি লাইক পর্যটন শিল্প, লাইক পরিবহন খাত, রেস্টুরেন্ট, তারা কিন্তু মোটামুটি জায়গাতেই থেমে যেতে হলো। কিন্তু যে খাতগুলোতে আসলে জীবিকার সাথে মানুষের জীবনের সঙ্গে জড়িত ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মোটামুটি একটা চলমান অবস্থাতে থাকতে চাইল। প্রথম ধাপটা কিন্তু যখন আমরা আস্তে 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 কমে গেল, গভর্নমেন্ট থেকে যখন শিথিলতা তুলে নিয়ে আসলো, তখন কিন্তু লাস্টের দিকে কিন্তু আমি যদি বলি কয়েকটা সেক্টর যায়, যেমন হসপিটাল বা ক্লিনিক সেক্টরটা, পরিবহন সেক্টরটা, তারপরে আপনার পর্যটন সেক্টরটা, এইগুলো সেক্টর বাদ দিয়ে অন্যান্য সেক্টরটা মোটামুটি কিন্তু তারা ব্যবসাতে ফিরে আসলো এবং ব্যবসার থেকে তারা মনোযোগ করলো, ব্যবসাতে ভালো করতে লাগলো। হঠাৎ করে আবার যেটা ঘটনা ঘটলো, যে আমার দ্বিতীয় ঢেউ বলি বা যেটাই বলি, আমাদের এই বছরে যেটা আবার শুরু হলো, এই বছরের ধাক্কাটা কিন্তু আসলে আমরা তখন যেমন অবস্থা পেয়েছি, তখন কিন্তু অলরেডি আমরা 1 বছর আমাদের লাইফ স্টাইলটা কিন্তু হ্যাবিচুয়েট করে নিয়েছি করোনার সঙ্গে, যে আমরা তখন বুঝে শিখে গেছি যে আসলে আমাদের এই মুহূর্তে চলতে হলে করোনাকে সাথে নিয়ে চলতে হবে। দেশের অর্থনীতিকে সামনের দিকে যেতে হলে, মানুষের জীবনটাকে ঠিকমতো রাখতে হলে, জীবিকাকে চলতে হলে করোনাকে সামনে রেখে আমাদেরকে প্রিজার্ভের কৌশল নিয়ে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। এবং আই থিঙ্ক যে আমরা এইভাবেই কিন্তু সামনের দিকে আগাচ্ছি, আগাতে কিন্তু পরের অংশে শুনবো যে কিভাবে এই সময়টাকে কাজে লাগিয়ে করোনাকে সাথে নিয়ে এগুচ্ছেন। জনাব জাকারিয়া জালালের কাছে একটু জানতে চাই, FMCGর কথাটা আসছে যে সময়ের সাথে, আমি একটু বুঝতে চাইবো যে পণ্যের চাহিদা, বিশেষ করে যেটা জনাব কাঞ্চন বলছিলেন যে বেশ কিছু পণ্যের চাহিদা সেক্টর ওয়াইজ বেড়েছে, কিছু পণ্যের চাহিদা কমেছে, এরকম ঘটেছে। তো আপনার অভিজ্ঞতায় যদি বলেন যে ওভারঅল সেক্টরাল জায়গা থেকে আসলে কোন ধরনের পরিবর্তন হয়েছে, এবং আপনি যে সেক্টরকে রিপ্রেজেন্ট করছেন সেই সেক্টরে আসলে প্রধান চ্যালেঞ্জগুলো কি ছিল? ধন্যবাদ দীপ্ত টিভিকে, ধন্যবাদ আজকের এই সময়োপযোগী আলোচনাতে আমাদেরকে স্বাগত জানানোর জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আমরা শুরু করেছি, আমরা কিন্তু ইন দ্য মিডল অফ দ্য থিংস, আমরা এখনও কিন্তু পার হয়েছি বলা যাবে না, আমরা ইন দ্য মিডল অফ দ্য থিংস। সো আমরা একটু যদি হিস্ট্রি ব্যাক করি, যে যখন নভেম্বরের প্রথম চায়নাতে উহানে যখন করোনা পাওয়া গেল, এবং যেটা যখন আস্তে আস্তে ছড়িয়ে গেল ইউরোপ থেকে আমেরিকা হয়ে তখন বাংলাদেশের দিকে আসা শুরু করেছে, আমরা কিন্তু প্রথম দিকে অতটা বুঝতে পারিনি যে এটার ইম্প্যাক্ট কতটা লংভাবে আমাদের লাইফস্টাইলে আসতেছে। সো দ্য টাইম উই আর পাসিং নাও ইজ অ্যাকচুয়ালি, দিস ইজ নট রিটেন ইন বুক। কোনো বই এটা লেখা ছিল না যে আমাদের এটা কীভাবে, নো মার্কেটিং থিংস ওয়ার দেয়ার, মানে কোনো সেলস বইয়ে লেখা ছিল না। উই ওয়ার প্ল্যানিং যে আমরা এই বছর এত % গ্রোথ করব। নান অফ দ্য অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার প্ল্যানিং যে আমরা 2020 সালে, কোনো কোম্পানি কি প্ল্যান করেছে যে 2017 সেল থেকে 2020-এ কম করবে? নো। অনেক ইনভেস্টমেন্ট হয়েছে পর্যটনে, অনেক ইনভেস্টমেন্ট হয়েছে রেস্টুরেন্টে, অনেক ইনভেস্টমেন্ট হয়েছে বিভিন্ন সেক্টরে। তো তারপরে কি হলো যে আমরা একটা নতুন পৃথিবী দেখলাম। করোনা কিন্তু আমাদেরকে পৃথিবীটাকে নতুনভাবে দেখার একটা জায়গা করে দিল। করোনা আমাদেরকে বোঝাতে চেষ্টা করলো যে দ্য লাইফ ইউ আর লিভিং রাইট নাও, দেয়ার ইজ এ ডিফারেন্ট লাইফ ইউ হ্যাভ টু লিভ। সো আমাদেরকে কিন্তু একটু নতুনভাবে একটা জায়গায় করোনা নিয়ে গেল, যেখান থেকে আমরা দেখতে পেলাম, যেমন আমি আপনাকে একটা জিনিস বলি, আমি লাস্ট ধরেন ফেব্রুয়ারি 2020, মার্চে থেকে লকডাউন শুরু হলো, ফেব্রুয়ারি 2020 আই ওয়াজ কামিং ফ্রম মুম্বাই। আজকে পর্যন্ত আমি আর বিদেশ যেতে পারলাম না। হোয়ারএজ আমি যদি এর আগে 5-6 বছরে আমার ট্রাভেল আইটিনারি দেখি, ইউ উইল বি অলমোস্ট ইন এভরি মান্থ আই উইল বি ট্রাভেলিং টু আউটসাইড। তা এখন কিন্তু আমার লাইফস্টাইলকে ওইভাবে নিয়ে আসতে হয়েছে যে না, আমি এখন বাইরে যেতে পারবো না। ইভেন আউটসাইড তো দূরের কথা, আমরা তো ডোমেস্টিকই ট্রাভেল করতে পারলাম না অনেকদিন। সো করোনাতে আমাদের যেটা করলো যে টোটাল সেলস প্ল্যান, টোটাল বিজনেস প্ল্যানের উপর একটা বিরাট বড় আমি বলবো যে একটা ধাক্কা দিয়ে গেল, যে দেখো ইউ হ্যাভ টু প্ল্যান ভেরি ডিফারেন্টলি। সো এই যে কন্টিনজেন্সি প্ল্যান যাদের ছিল তারা কিন্তু সারভাইভ করে গেছে সামহাও, আর যাদের কন্টিনজেন্সি প্ল্যান ছিল না, হ্যাঁ মোটা দাগে কিছু ইন্ডাস্ট্রিকে ইম্প্যাক্ট করেছে। আপনারা জানেন যে যেগুলো ট্যুরিজম রিলেটেড ইন্ডাস্ট্রি বা আদার ইন্ডাস্ট্রি যেগুলো করেছে, কিন্তু এর মাঝখানেও কিন্তু কিছু কিছু কোম্পানি সারভাইভ করে গেছে ডিউ টু হ্যাভিং দেয়ার গুড প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজিক বিহাইন্ড। অথবা যেসব কোম্পানিগুলো লিকুইডিটি স্টেট ওয়াজ গুড, দে হ্যাভ সারভাইভ টু কিপ দেয়ার পিপল আনএমপ্লয়েড, তারা কিন্তু তাদের লোকদের রেখেছে। কিন্তু যেই সব লোকগুলা, যেই সব বিজনেসগুলা ওয়াজ লাইক যে তাদের কোনো ওইরকম প্ল্যান ছিল না, যে তারা মাসকে মাস প্ল্যান করে বিজনেস করতো, তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ডে টু ডে রেভিনিউ বেসড যে বিজনেসগুলো ছিল। সো লং টার্মে যারা সাস্টেনেবল বিজনেস প্ল্যান করার চেষ্টা করেছে তারা কিন্তু সাস্টেন করে গেছেন। আরেকটা বড় ধরনের আমি চ্যালেঞ্জ দেখতে পেয়েছি যে আমি যদি যে ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করি বা যদি আমার ইন্ডাস্ট্রির কথা বলি, আই এম ফ্রম জ্বালানি ইন্ডাস্ট্রি, যেখানে এনার্জি ইন্ডাস্ট্রি। সো ইট ইজ এ ডে টু ডে পার্ট। আপনি বেঁচে থাকতে হলে ইউ হ্যাভ টু কুক।
সো আমার প্রোডাক্টটা যেটা সেটা করোনাতে ইম্প্যাক্ট আমি বলবো যে মিনিমাল ইম্প্যাক্ট, কিন্তু আমার একটা বড় সড়ো ইম্প্যাক্ট কিন্তু আছে রেস্টুরেন্টে। সো আমি যদি বলি আমার একটা দুইটা সেলসের ডোমেস্টিক সেলসটা আমার প্রায় 85% কন্ট্রিবিউট করে আমার ইন্ডাস্ট্রিতে, আমার 10% to 12% কন্ট্রিবিউট করে হচ্ছে আমার হরেকা বলি যে লাইক হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড কমার্শিয়াল সেগমেন্টগুলোতে কন্ট্রিবিউট করে, আর 3 or 4% হচ্ছে অটো গ্যাস মানে গাড়ি ঘোড়া। তো গাড়ি ঘোড়া যেহেতু বন্ধ ছিল লকডাউনের কারণে, তো সেইখানে আমার কিছু ইম্প্যাক্ট হয়েছে। সো ধরেন সেখানে আমি একটা ভালো রকমের ধাক্কা খেয়েছি। হোটেল রেস্টুরেন্টগুলোতে তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল উই হ্যাভ গট এ সিগনিফিক্যান্ট বাট একটা জিনিস আমাকে দেখতে হবে যে মানুষ হোটেলে খেতে যায় না কিন্তু বাসায় তো খেয়েছে, সো মানুষ তো না খেয়ে থাকেনি। সো ওই জায়গাটাতে আমার ডোমেস্টিক কুকিংয়ের এটা ডিমান্ডটা বেড়েছিল সামা ওই সময়টাতে। আই এম টকিং অ্যাবাউট এপ্রিল 2020-তে আমাদের ডোমেস্টিক কুকিংয়ের ডিমান্ড বেড়েছে, কিন্তু আমার ওই রেস্টুরেন্টের যে ধাক্কাটা সেটা কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে পুরোপুরি কাভার করতে পারে না। সো আমার পার্সপেক্টিভে আমি যদি দেখি যে এলপিজি ইন্ডাস্ট্রিতে করোনার ইম্প্যাক্ট ওয়াজ লাইক যে একটা বড় ইম্প্যাক্ট ছিল প্রোডাক্ট ডিমান্ডের চেক প্রোডাক্ট সাপ্লাইতে। যেহেতু আমার পুরো প্রোডাক্টটাই ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, আমাকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হচ্ছিল আউটসাইড থেকে, ফরেন থেকে। তো সুতরাং এবং আমাদের প্রোডাক্টের আমি যদি সিলিন্ডারের কথা বলি, আমাদের সিলিন্ডারটা কাঁচামাল হচ্ছে স্টিল। সো স্টিল ওয়াজ কামিং ফ্রম চায়না। আমরা কিন্তু এই ধাক্কাটা পেয়েছিলাম ডিসেম্বর থেকে, যখন চায়না ওয়াজ স্টার্টিং ক্লোজিং দ্য হোল থিংস, তখন কিন্তু আমার স্টিল আসা বন্ধ হয়ে যাচ্ছে। সো দেখা গেছে যে আপনি নতুন সিলিন্ডার ডিমান্ড আসছে কিন্তু আপনি নতুন সিলিন্ডার প্রডিউস করে স্টিল পাচ্ছেন না। তো আমি কিন্তু ধাক্কাটা মারছে না, আমি ধাক্কাটা পাওয়া শুরু করি ডিসেম্বর থেকে। সো মাই ইন্ডাস্ট্রি গেটিং ইনফেক্টেড ফ্রম ডিসেম্বর। আমরা ডিসেম্বরেই আমরা দেখি যে স্টিলের দাম বাড়া শুরু হয়েছে এবং চায়না ওয়াজ স্টপ। এবং আপনি জানেন তখন কী হয়েছিল যে চায়না থেকে কোনো প্রোডাক্ট আনা যাচ্ছিল না, অনেক এমবার্গো শুরু হয়ে গেছিলো গ্লোবালি। সো এটা কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট আমার কাছে আমাদের ইন্ডাস্ট্রিতে ছিল। এটা আমি বলছি সাপ্লাই সাইড চ্যালেঞ্জেস, যেহেতু আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করি। বাট আমি যদি আমার প্রোডাক্ট রিলেটেড ডিমান্ড কথা বলি, আপনার বাসায় আমার বাসায় কিন্তু কুকিং বন্ধ হয় নাই কখনো, উই অল কুকড। এবং সেটা পৌঁছাতে বা একেবারে সেইখানে কোনো চ্যালেঞ্জ, সেইখানে আমাদের একটা ব্যাপক চ্যালেঞ্জ শুরুতেই ছিল, যেটা কাঞ্চনদার প্রোগ্রাম ইয়েতে বলেছে যে যখন লকডাউন শুরু হয়েছে, আমরা যেহেতু একটা নিউ স্টোরি ওয়াজ রিটেন, আপনি জানেন না, আপনাকে বলে দিচ্ছে গভর্নমেন্ট বলে দিল অল বন্ধ, মানে সব ফ্যাক্টরি বন্ধ, সব কিছু বন্ধ। তো ফ্যাক্টরি বন্ধ হলে আমি প্রোডাক্টটা নিয়ে যাবো কীভাবে? দোকান বন্ধ। তো দোকান বন্ধ থাকলে আমার ডিস্ট্রিবিউটর প্রোডাক্টটা কনজিউমার করে কীভাবে নিয়ে আসবে? এই যে একটা অলিখিত চ্যালেঞ্জ ছিল, যেটা এখন ওভার দ্য ইয়ার্স উই আর গট এক্সপিরিয়েন্সড, আমরা কিন্তু এখন বুঝতেছি। এখন যদি আল্লাহ না করুক লকডাউন আসে, উই নো হাউ টু সার্ভাইভ বিকজ উই হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য থিংস আমরা এই আমাদের ভুলগুলো থেকে বা আমাদের ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে নিয়েছি। সো এখন যেটা হয়েছে যে ওই গত বছর মার্চ এপ্রিল মে জুনে যে সময়টা, সম্ভবত সেটা ফেরত আসবে না, কারণ ওই জায়গাগুলোকে আমরা সার্ভাইভ করা শিখে গিয়েছি। কিন্তু ওইটা কিন্তু আমাদের লাইফে আজীবন আমাদের ওই মার্চ এপ্রিল সময়টুকু আমাদেরকে তাড়িয়ে বেড়াবে। তার মানে আপনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা কোভিড অ্যালাইন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি অলমোস্ট আমরা এখন সবার স্ট্র্যাটেজিতে কোভিড যেই স্ট্র্যাটেজি করুক না কেন, তাদের কন্টিনজেন্সি প্ল্যান স্ট্র্যাটেজি রাখতে হবে। এটা কিন্তু আমাদের শিখিয়ে গেছে। পরের অংশে শুনতে চাইবো জনাব সৈয়দ আসগর আলী, একটু শুনতে চাইবো, আলোচনায় চলে এসছে যে শুধু মার্কেটিংয়ের জায়গা না, সাপ্লাই চেইনের জায়গাটাতেও কিন্তু মারাত্মক রকমের প্রভাব ফেলেছে আমরা দেখতে পাচ্ছি। যেমনটা বলছিলেন যে জাকারিয়া জালাল যেটা বলছিলেন যে ওনার স্টিলের কথা বলছিলেন ইম্পোর্টের জায়গা থেকে এরকম। তো আপনার অভিজ্ঞতা থেকে বিভিন্ন সেক্টরের, কোনো সুনির্দিষ্ট সেক্টর নয়, যে সার্বিক সাপ্লাই চেইনের ভেতরে আসলে কোভিড কীরকম প্রভাব ফেলেছে? না, সার্বিক সাপ্লাই চেইনের ভিতরে তো কোভিডের প্রভাবটা অনেক বেশি। আসলে এই কোভিডটা এর কী ধরনের প্রভাব হবে যেটা জাকারিয়া জালাল তারপর কাঞ্চনদা বললেন, তো এইটা তো কেউ আসলে আগে বুঝতে পারিনি যে এটা কি হবে, যে কি হতে পারে। এবং আমাদের এখানে মানে সারা ওয়ার্ল্ডে আসলে কেউ এইটার কোনো রেমেডি নাই। মানে এইটা তো মানে কোভিডটা তো একদম নতুন, এবং এইটার যে কিভাবে কি হবে, ইভেন কি এটাকে চিকিৎসা করে বা বিভিন্ন ধরনের চিকিৎসা বের করে এটাকে আসলে যেটাকে বলে যে এটা কে আপনার করা, যে কোভিডকে আপনার নিয়ন্ত্রণ করা, তো এটা সম্ভব কখন হবে কেউ বলতে পারে না। আর তখন বলা হলো যে এটা নিউ নর্ম, এটাকে এইভাবে আমাদেরকে মেনে চলতে হবে। এর জন্য আমরা এখন যেসব ব্যবস্থাপনা করতেছি সেটা করতে হবে, এবং নতুন নতুন ধরনের ব্যবস্থাপনা হয়তো আমাদের আসতে হবে। তো আপনি যেটা বললেন যে সাপ্লাই চেইনে কী বিভিন্ন সেক্টরে আমার অভিজ্ঞতা থেকে কী ধরনের মানে প্রভাব পড়েছে, সেটা অবশ্যই বলা যায়। আমি আগে যে কোম্পানিতে ছিলাম ওখানে যে স্টিলের যে কথাটা জাকারিয়া জালাল বললেন, যে স্টিলের মার্কেটে প্রচণ্ড প্রভাব পড়েছে।
যে স্টিল একসময় হলো যে প্রাইসটা অনেক বেড়ে গেল এবং এইটা পাওয়াই যাচ্ছিল না, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল এবং জাহাজ পাওয়াটা একটা দুষ্কর হয়ে গেছিলো, যে জাহাজগুলো পাওয়া যাচ্ছিল না। কারণ এখানে হচ্ছে একটা যে ক্রুরাও অনেক জাহাজে তারা আর কাজ করতে চায় না, জাহাজের আপনার কন্টেনার এক জায়গায় এসে পড়ে আছে, অনেক জায়গার পোর্ট বন্ধ হয়ে গেল। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের একটা বাণিজ্য অনেক বেশি ছিল এদের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, সেখানে কিন্তু আমাদের রোড বর্ডারটাও বন্ধ হয়ে গেল। তখন মানে যেসব কোম্পানি মানে আগে থেকে একটু প্রেডিক্ট করে, যে আমি এর আগে আমার কিছু কনফারেন্সে বলেছি যে এই রকম ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, যদিও এটা আমাদের প্রেডিক্ট করা। আমার কোম্পানিতে আমার সাথে আমার আগের কোম্পানি আমার ম্যানেজমেন্টের সঙ্গে বেশ আমার কিছুটা ঝগড়াঝাটিও হয়েছে। এই কারণে আমি বলেছি যে এখনই কিন্তু স্টিলগুলো কিনে রাখতে হবে। স্টিল যদি এখন না আমরা কিনি তাহলে কিন্তু পরবর্তীতে এটা আর পাওয়া যাবে না। কিন্তু ওই বিদেশি ম্যানেজমেন্টের ওদের তো আছে যে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট করা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা, অনেকগুলো কেপিআই আছে। ওনারা বলতেন না এইটা করা যাবে না, এইটাকে বলো যে ওখানে রেখে দেওয়ার জন্য। তো আমি বললাম যে এইটা যদি এখন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এইটা পরে আমরা পাবো কি না। তারপর আমরা যে কোনোভাবে এটা আমরা ম্যানেজ করেছিলাম, সেটা হয়তো আপনি বলতে পারেন যে আমাদের কিছুটা অভিজ্ঞতা, তারপর কিছুটা ভালো সম্পর্ক বিভিন্ন কোম্পানির সঙ্গে। এইটা কিন্তু একটা হলো যে সম্পর্কটা সাপ্লায়ারের সাথে, ডিস্ট্রিবিউটারের সাথে, আরেকটা হচ্ছে যে আমি যে সেল করব তাদেরকে এটা দিব, এইটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। ওনারা পাবেন কিনা, যেমন জাকারিয়া যেমন বললেন যে আমার আসলে কাস্টমার, ওনারা আবার এই প্রোডাক্টটা পাবেন কিনা। আপনি যেটা বলছেন যে বিশেষ করে আমদানি নির্ভর যে র ম্যাটেরিয়ালস গুলো রয়েছে, যাদের কাঁচামাল আমদানি করতে হতো, তারা একটা ব্যাপকভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন ওই সময়টাতে। আবার পাশাপাশি বলছেন যে পরিবহনের মাধ্যমে বিশেষ করে এগুলোকে আবার ভোক্তা পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে, সেই জায়গা থেকে এখনকার অবস্থাতে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এখন কি আমরা এই পুরো সাপ্লাই চেইন, বিশেষ করে আমি এফএমসিজির কথা বলবো, যে সেই জায়গাটা থেকে আমরা সারা দেশে মোটামুটিভাবে সব জায়গায় মানে যথাযথভাবে পণ্য পৌঁছাতে পারছি কিনা? এখনকার চ্যালেঞ্জটা হচ্ছে যে হ্যাঁ, আমরা আগে থেকে কিছুটা শিখেছি, কিন্তু শেখার পরও এখন আমি বলবো যে আমরা যথাযথভাবে এফএমসিজির বিভিন্ন জায়গায় আমরা পৌঁছাতে পারতেছি না। এইটার হচ্ছে যে অনেকগুলো এটার কারণ আছে। সেটা হচ্ছে একটা মানে ওই সেক্টর ওয়াইজ বলতে গেলে এটা কঠিন এটা বলা, কিন্তু আপনার এটা মাইক্রো বিভিন্ন কোম্পানি কিভাবে সেটা ম্যানেজ করছে। অনেকে কিন্তু বলতেছে যে আগে কিন্তু ব্যবসা হয়নি, এখন কিন্তু ব্যবসা হচ্ছে। সেই জন্য যারা পরিবহন করতেছেন তাদেরকে বলতেছেন যে আমরা এখন কম তোমাদেরকে পরিবহনের চার্জ দিব, কিন্তু এইটায় অনেকে আবার রাজি হচ্ছেন না। তারা বলতেছেন না, আমরা এখন অনেক কষ্ট করে আবার এদেরকে ম্যানেজ করেছে, আমাদের গাড়ি এইসব জিনিসগুলো করেছে, আবার স্বাভাবিক হতে শুরু করলেও নতুন ধরনের চ্যালেঞ্জ আবার আসা শুরু হয়েছে। হবে না, আরো সময় লাগবে। জি, নিশ্চয়ই আমরা পরের অংশে নিশ্চয়ই আরো কথা শুনবো আপনাদের কাছ থেকে। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো একবার বিরতিতে যাবার, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি করোনাকালে বাজার ও বাজারজাতকরণের চ্যালেঞ্জ নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন জনাব কাঞ্চন সাহা, চিফ অপারেটিং অফিসার, বেঙ্গল পলিমার ওয়েস্ট লিমিটেড। আপনার কাছে একটু জানতে চাইব, আলোচনা থেকে যেটা বোঝা গেছে মোটামুটিভাবে আমরা একটা নিজেদের এক ধরনের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সব সেক্টরগুলো থেকে। তো এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে বাজারজাতকরণের নতুন নতুন পদ্ধতিও বেশ জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে আমি বলবো যে অনলাইন মার্কেটিংটা একটা নতুন সেক্টর হিসেবে আবির্ভূত হচ্ছে ক্রমশ। সেই প্রসঙ্গে যদি আপনাদের অভিজ্ঞতা যদি বলেন। ধন্যবাদ। সত্যতা বলতে যে 1 বছর ঠিক 18 মাস পরে এসে আমরা কিন্তু মোটামুটি বলতে গেলে
সাপ্লাই চেনের সাথে যেটা বলছিলেন যে আমরা মোটামুটি কিন্তু খাপ খেয়ে নিয়েছি এবং আমরা কিন্তু আমাদের সেলস মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো, আমাদের প্রোডাকশন স্ট্র্যাটেজিগুলো, আমাদের ক্যাশ ইনফ্লো আউটফ্লোগুলো কীভাবে কন্ট্রোল করতে হবে সব এগুলো মোটামুটির সঙ্গে আমরা খাপ খেয়ে নিয়েছি। এবং এখানে কিন্তু মানুষের সবচেয়ে বড় একটা জিনিস লক্ষণীয় হয়েছে যে মানুষের কিন্তু তার প্রতিদিনের জীবনযাপন প্রণালীতে একটা প্যাটার্নের একটা চেঞ্জ হয়ে গেছে। আই থিঙ্ক চেঞ্জটা আমি আজ থেকে যদি 1.5 বছর আগে আমি একটা জিনিস নিজে গিয়ে জিনিসটা কিনে নিয়ে আসতাম বা আমি নিজে গিয়ে যে কাজটা করতাম এই কাজটা কিন্তু অনেকটাই কিন্তু প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। লাইক মনে করেন যখন পেমেন্ট যদি আমি মনে করি একসময় কমার্স কিন্তু ভালো একটা অবস্থান করেছিল, এখন কিন্তু কমার্সের পাশাপাশি এটা কমার্স কমার্স কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে গেছে। অনলাইনে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তারা কিন্তু শুধু অনলাইনের মাধ্যম দিয়ে সার্ভিস দিয়ে কিন্তু তারা কিন্তু নিজেদের একটা অবস্থান তৈরি করে নিয়েছে বা আরও কিছু নিচ্ছে। সো আমি যেটা বলবো যে আসলে এই সামনে আমরা যে চিন্তা করছি যে 4th শিল্প বিপ্লব যেটা হতে যাচ্ছে বা হবে, এই সময়টাতে কিন্তু আসলে বেসিক্যালি সব কিছু অটোমেশনের উপরে বা ইলেকট্রনিক মিডিয়ার উপরে বা আপনি যদি বলেন ডিজিটালাইজেশনের উপরে ডিপেন্ড করবে এবং এতে কিন্তু মানুষের হয়তো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে এক্স্যাক্টলি। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখছি যে আমরা কিন্তু আসলে ওদিকেই আস্তে আস্তে যাচ্ছি। হয়তোবা এই কাজটা যদি 5 বছর পরে হতো হয়তোবা করোনাটা আমাদেরকে এদিক দিয়ে কিছুটা আমাদেরকে আগিয়ে দিচ্ছে, যেটা আমরা এই কাজটা আগে শুরু করতে পারছি এবং আমাদের সেলসের ক্ষেত্রে কিন্তু আমরা যেমন আমি যদি আমার বেঙ্গল পলিমার হাউসের কথা বলি উই আর বেসিক্যালি ডিপেন্ড অন রিটেল সেলস, উই আর ডিপেন্ড অন ডিলার চ্যানেলস, এক্সপোর্ট, যেটা কিনা আমি যদি বলি B2Bর উপর ডিপেন্ড করতো। বাট এখন কিন্তু আমরা অনলাইনে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কথা বলছি, অনলাইনে সেলস করছি, অনলাইনটাকে নিজস্ব অনলাইন ডেভেলপ করছি, সেখানে আমরা নিজস্ব পোর্টাল নিয়ে কাজ করছি। সো থিঙ্কিং ডিফারেন্টলি। তো আমরা যেহেতু করছি নট অনলি এই প্ল্যাটফর্মে শুধু আমরাই আছি, সবাই এভাবে চিন্তা করছে যে কীভাবে এটাকে আরও মানুষের কাছে সার্ভিসটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। একসময় মানুষ আসতো, কাস্টমার আসতো, কীভাবে সার্ভিসটা নেবে, এখন কাস্টমারের কাছে সার্ভিসটা কীভাবে পৌঁছে দেওয়া যায় সেদিকে। তো আই থিঙ্ক যে ডিজিটালাইজেশন অনলাইনটা সময়টাতে বিশেষ করে কাস্টমারদের বিহেভিয়ারে কোনো পরিবর্তন এসেছে? এক্স্যাক্টলি, আমি ওটাই বলছিলাম যে আসলে মানুষের বিহেভিয়ারে একটা বড় পরিবর্তন এসেছে। তারা যারা অ্যাফোর্ডেবিলিটি আছে তারা কিন্তু সব কিছু সার্ভিসটাকে কাছে পেতে যাচ্ছে এবং আসলে কাছে দিতে। আমি একসময় বলছিলাম যে আমি কাছে বলতে ঘরে বসে পেতে যাচ্ছে। জি, আমি নিজে আমার গ্রোসারি শপটা কিন্তু আগে আমি ম্যাক্সিমামটা নিজে গিয়ে বিভিন্ন জায়গাতে হলিডের দিন গিয়ে সুপার শপে গিয়ে করে ফেলতাম। এখন কিন্তু আমি বেসিক্যালি অনলাইনের উপর ডিপেন্ড হয়ে গেছি এবং আমি লাস্ট বাজারে কবে গেছি ঠিক আমি ঠিক এই করোনাকালীন সময় আমি ঠিক মনে করতে পারবো না এক্স্যাক্টলি। আমি যদি ক্লথিংয়ের কথা চিন্তা করি, ক্লথিংগুলো কিন্তু আস্তে আস্তে ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। তো আমিও দেখছি যে আমার কোম্পানিরও কিন্তু সেলসটা কিন্তু আগে যে ডিজিটালাইজেশনের মাধ্যমে বা ডিজিটাল ওয়েতে যে পরিমাণ সেলসটা হতো এখন কিন্তু এর পরিমাণটা বেড়ে গেছে। সো মানুষের যেটা বলছিলেন আপনি যে মানুষের তার স্বভাবগতভাবে তার মার্কেটে উপস্থিতি, তার চলা, কথা বলা বা মানুষের ক্রয়ের মধ্যে একটা প্রভাব ফেলছে, মানুষের জীবনযাত্রার মধ্যে একটা প্রভাব ফেলছে, তার জীবনযাত্রাটা একটু চেঞ্জ হয়ে গেছে এই করোনাকালীন সময় এসে। জি, নিশ্চয়ই। জনাব জাকারিয়া জালাল, হেড অফ সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড, একটু আপনার কাছে জানতে চাইব এই সার্বিক অবস্থায় বিশেষ করে আপনারা যারা মার্কেটিয়াররা রয়েছেন, যারা মানুষের প্রয়োজনীয় পণ্যগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছেন, সেখানে সরকারের যে ভূমিকাটা সহযোগিতা করার ক্ষেত্রে বিশেষ করে নীতি সহায়তা বা অন্যান্য যে সহযোগিতা লজিস্টিক্সের জায়গাগুলো, সেই জায়গায় কোনো এরিয়া অফ ইমপ্রুভমেন্ট দেখেন কিনা, কোনো বিশেষ জায়গা রয়েছে কিনা যেখানে আরেকটু উদ্যোগী হওয়া প্রয়োজন? ধন্যবাদ মামুন ভাই। একটা ব্যাপার আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে করোনা সিচুয়েশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনি যদি দেখেন, এটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্নভাবে ইম্প্যাক্ট ফেলেছে। ইউরোপে যেরকম একটা ডেডলিয়েস্ট ইম্প্যাক্ট ছিল, ইউএসএতে স্টিল ডেডলিয়েস্ট ইম্প্যাক্ট হিসাবে আছে, লক্ষাধিক লোকের প্রাণ গিয়েছে। লাকিলি আমরা মনে করি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হোক বা আল্লাহর অশেষ কৃপা হোক, যেভাবে হোক আমাদের দেশে কিন্তু মর্টালিটি রেট আলহামদুলিল্লাহ অনেক কম। এবং এই কম থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হচ্ছে যে হাউ দ্য স্ট্র্যাটেজিক্যাল থিঙ্কার অ্যাজ ইনভলভড ইন দ্য সিচুয়েশন। আপনি যদি দেখেন শুরু থেকেই কিন্তু বিভিন্ন ধরনের পজিটিভ অ্যাটিটিউড ছিল সরকারের পক্ষ থেকে, যে কিভাবে
এই করোনাকালীন সিচুয়েশন আমাদের মতো একটা উন্নয়নশীল দেশেও আমরা সার্ভাইভ করে যেতে পারি। অনেকে তো মনে করেছিল যে বাংলাদেশের লাখ লাখ লোক মারা যাবে, বাংলাদেশের লাখ লাখ লোক না খেয়ে মারা যাবে, হ্যাঁ ইকোনমি ডেড হয়ে যাবে, অ্যান্ড দিস উইল বি এ ডেড, একটা মানে মৃত্যু নগরী পরিণত হবে, এরকম একটা মানুষের ধারণা ছিল। যেভাবে চায়নাতে বা ইউরোপে আঘাত করেছিল, যে ইউরোপে সারি সারি আমরা দেখেছি, টিভিতে দেখতাম যে সারি সারি লাশের সারি গাড়ি, সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারতেও আমরা দেখেছি। সো সেই সব কিছুর মধ্যে আমরা কিন্তু দেখেছি যে গভর্নমেন্ট, বর্তমান সরকার একটা ব্যাপার কিন্তু খুব পজিটিভ, যে তারা কিন্তু চেয়েছে যে বিজনেসকে সার্ভাইভ করে রাখতে হবে, বিকজ দে বিলিভড যে ইকোনমির চাকাটা ঘুরাতে রাখতেই হবে, এটাকে সচল রাখাটাই জরুরি, এটাকে যে কোনোভাবে সচল রাখতে হবে। সো আমাদের যে কোনো পর্যায়ে ডিসিশন আসতো বা যত কিছু ডিসিশন আসছে সব কিছুর সাথে কিন্তু বিজনেসকে রেখেই ডিসিশনটা নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা বিরাট বড় একটা সার্ভাইভাল ছিল। কারণ আপনি তো আপনার বেঁচে থাকার জন্য জীবন এবং জীবিকা, লাইফ ভার্সেস লিভ, এই দুইটার মাঝখানে কিন্তু একটা ব্যালেন্স করে করে ডিসিশনগুলো নিয়েছে। সো আমি দেখেছি যে সবগুলো ডিসিশনের মাধ্যমে একটা পজিটিভ অ্যাটিটিউড আমরা ছিল। হ্যাঁ, কিছু জিনিসপত্র থাকবে, আপনি জানেন যে বাংলাদেশ 16 কোটি লোকজনের একটা দেশ এবং মানে মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং এই জায়গায় স্বাস্থ্যবিধি মেনে বা অনেক কিছু, এই জায়গায় আমাদের কিছু অসচেতনতা, আমাদের শিক্ষার হারও দেখতে হবে, আমাদের ইনকাম রেট দেখতে হবে, আমাদের কত শতাংশ লোক দারিদ্র সীমার নিচে আছে সেটাও আমাদেরকে দেখতে হবে। এই সব কিছুকে মাথায় রেখে আমার কাছে মনে হয়েছে যে দ্য ওয়ে উই আর মানে অ্যাকচুয়ালি করোনাকে ফেস করেছি, এটা কিন্তু মার্ভেলাস আমি মনে করি। আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি এবার আমি আসি, যে এলপিজি ইন্ডাস্ট্রি বা জ্বালানি খাতের ব্যাপারটা হচ্ছে যে এটা এমন একটা সেক্টর, যে সেক্টরটাকে আপনাকে সবসময় লাইভ রাখতে হবে। এই যে আমরা কথা বলছি বা সব কিছু, সো ইটস অল ইলেকট্রিসিটি ইজ ওয়ার্কিং, এই ইলেকট্রিসিটির পিছনে কিন্তু পাওয়ার প্ল্যান্টস আর ওয়ার্কিং, পাওয়ার প্ল্যান্টসের পিছনে গ্যাস সাপ্লাই ইজ ওয়ার্কিং, সো গ্যাস ফ্রম ওয়েল ইট ইজ সাপ্লাইং, সো এটা কিন্তু একটা নিরবিচ্ছিন্ন চেন, এভরিথিং ডিপেন্ডস অন দিস ভেরি ইম্পর্টেন্ট থিংস। সো জ্বালানি সেক্টরের কিন্তু ট্রেমন্ডাস একটা সাপোর্ট ছিল এই করোনা সিচুয়েশন। আপনি বাসায় ছিলেন, সো আপনি বাসায় থাকার অবস্থা আপনি দেখেন, আপনি যদি একটু চিন্তা করেন, আপনি বাসায় ছিলেন, আপনার বাসার সারাদিন কারেন্ট নাই, কীরকম লাগতো? আপনার বাসায় থাকাটা কি খুব আনন্দময় একটা ব্যাপার হতো? তা তো হতো না। তার মানে আপনি যে বাসায় থাকার জন্য যে উপযোগিতাগুলো বা ইউটিলিটিগুলো দরকার, সেই ইউটিলিটিগুলো কিন্তু এনশিওর করেছে। আপনার ইলেকট্রিসিটি বলেন, ইন্টারনেট বলেন বা যে কোনো কিছু, এই সব জায়গাতে কিন্তু একটা 360 সাপোর্ট আমরা পেয়েছি। এবার আপনি ই কমার্সের ইয়ের কথা বলবেন, যে ই কমার্সের একটা জাগরণ হয়েছে, 500% 400% গ্রোথ হয়েছে। তো এই গ্রোথটা ই কমার্স কোথা থেকে এসেছে? ইন্টারনেট, তো ডিজিটালাইজেশন। তো এইটা তো প্রি ডিজিটালাইজেশন আমাদের দেশে আগে থেকে শুরু হয়ে আসছে, যেটা ইম্প্যাক্ট কিন্তু আমরা এখন এটার সুফলটা আমরা সাথে সাথে ভোগ করতে পেরেছি। যে আপনি ঘরে বসে বসে যে ফুড পান্ডা অর্ডার করেন বা পাঠাতে করতেছেন বা উবার, আমরা যত ধরনের রাইড শেয়ারিং বা যা কিছু করছি, ঘর থেকে বসে বসে যে অর্ডার করে করে ভাই গ্রোসারিতে যায় না 1.5 বছর, এটা যে পুরোটা করতে পারছি, এই কমার্সের পেছনে কিন্তু এই ডিজিটালাইজেশনের একটা ইম্প্যাক্ট আছে। এবার আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের প্রোডাক্টগুলো হয় কি, যে শুরু থেকেই এলপিজি হোম ডেলিভারি একটা কনসেপ্ট আছে রিটেল, এটা শুরু থেকেই। আপনি যারা এলপিজি ইউজার আছে তারা কিন্তু অনেক আগেই তাদের রিটেলাররা তাদের বাসায় দিয়ে যেত। সো আমরা কিন্তু সেই বেনিফিটটা ড্র করতে পেরেছি। ইন এডিশন টু দ্যাট, আমাদের আমি যে ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করি এবং আমি যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করি, আমরা কিন্তু ডে 1 আমরা কিন্তু স্টার্ট করেছি হটলাইন সেন্টার। সো ইউ নিড এলপিজি সেন্টার, কল দিস নাম্বার, আওয়ার চ্যানেল ডিস্ট্রিবিউশন রিটেল চ্যানেল উইল সাপ্লাই টু দিস প্রোডাক্ট ইউর হোম স্টেপ, মানে আপনার ঘরে সিনেমাটা পৌঁছে দিয়ে আসতেছে। সো এই ধরনের চ্যানেল কিন্তু মিনওয়াইল আমরা ডেভেলপ করে রেখেছিলাম। তো জ্বালানি সেক্টর কিন্তু অনেক বেশি এগিয়ে থাকতে হয় ট্র্যাডিশনাল অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে, বিকজ আপনি এই সেক্টরের সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারেন না। সো দ্যাটস ওয়াই এই সেক্টরের ইম্প্যাক্ট কি বলেন, এই করোনাকালীন ইম্প্যাক্টের চেয়ে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হচ্ছে আমরা যেভাবে এই সময়টাকে পার করেছি, ইট ওয়াজ ট্রিমেন্ডাস, আই উড সে। মানে আপনি বলছেন যে এটা একটা ভালো মানে একটা হেলদি কন্ডিশনে এখন আছে। জি, এইখান থেকে এই হেলদি কন্ডিশন অন্য কারোর জন্য শঙ্কা হয়ে দাঁড়াবে কিনা জিজ্ঞেস করব সৈয়দ আসগর আলী আপনার কাছে। এখন বড় বড় কোম্পানিগুলোকে যেটি দেখা যাচ্ছে, আগে যেটি এজেন্টের মাধ্যমে কিংবা ডিলারের মাধ্যমে হয়ে পাইকার খুচরা বিক্রেতা এভাবে হয়ে গ্রাহকের কাছে যেত, এই যে বিভিন্ন টায়ার ছিল, এখন অনলাইন বা অন্যান্য রকমের মার্কেটিং আসার ফলে কোম্পানি নিজেরাই পোর্টালের কথা বলছে, নিজে সরাসরি বলছে, ফলে অনেকগুলো লেয়ার কিন্তু মাঝখান থেকে আমি শব্দটা ব্যবহার করতে চাই যে বঞ্চিত হয়ে যাবে কিনা ব্যবসা বা মুনাফার অংশীদার হতে। সামনের দিনে নিউ নর্মালের কি এই নিউ সাপ্লাই চেইন মেকানিজমের ভেতর থেকে কারো কারো ব্যবসা কি বন্ধ হয়ে যাবে কিনা? থ্যাংক ইউ মামুন ভাই। এই নিউ নর্মালটা তো আসলে কারো আসলে চিন্তা ভাবনায় ছিল না।
তারপর এইটা আসছে এবং সেইটাকে আমরা রেমেডি আমরা তৈরি করেছি। তখন আমাদের দরকার ছিল অনলাইনটা যত তাড়াতাড়ি হওয়ার দরকার ছিল। আমরা অনলাইনে ছিলাম। তারপরও যেটা আমাদের কাঞ্চনদা যেটা বললেন যে 4Gর যে ব্যাপারটা, ওইটা আরও এখন কিন্তু তাড়াতাড়ি হবে এবং অনেক জিনিসগুলো আসলে চেঞ্জ হয়ে যাবে। একটা হচ্ছে আমরা হেলথ কেয়ারের ব্যাপারটা আমরা সবচেয়ে এগিয়ে এখন থাকবো, কারণ নিজের বাঁচাটাই এখন হচ্ছে সবচেয়ে জরুরি। এবং এইটার সঙ্গে যতগুলো সেক্টর আছে, যেমন আপনার হসপিটাল, অক্সিজেন সাপ্লাই, তারপর আপনার যেমন মানুষ এখন বাসায় অনেকে ব্যায়াম করতে চায়, কেউ আবার বাইরে যেতে চায়, যেটা এটার সঙ্গে মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত, তখন স্নিকার, তারপর ট্র্যাকস্যুট, এইগুলো কিন্তু আসতেছে। এবং তারপর হচ্ছে যে অনেকে আসলে চাচ্ছে যে এখন আবার জিমে যাওয়ার একটা বিষয়ও আসছে, যে এটাও স্বাস্থ্যের সাথে জড়িত। তো আপনি যে এই প্রশ্নটা করছিলেন যে আসলে এইগুলো অনেকগুলো টায়ার বন্ধ হয়ে যাবে কি না, আসলে 4Gতে যেটা হচ্ছে যে এখানে তো আপনার যেটা হচ্ছে যে ফুললি অটোমেশনের দিকে আমরা যাব। তারপর হচ্ছে কি এই টায়ারগুলো আমরা মেবি হয়তো পরে বন্ধ হতো, আমরা ডাইরেক্ট হয়তো চলে যেতাম, কিন্তু এখন হয়তো আরও তাড়াতাড়ি যাব। এই যেটা জাকারিয়া সাহেব বোধহয় বলছেন না দাদা বললেন, যেটা যে আমরা আসলে এখন অভ্যস্ত হয়ে গেছি, কিছু কিছু ব্যাপারে অভ্যস্ত আমরা হয়ে গেছি। এবং মানুষ কিন্তু এটা দাবিও এখন করে যে আমাদের যেটা অফিস, এত বড় অফিস থাকবে কি না, এটারও একটা প্রশ্ন আসছে। আমরা যখন বাসায় বসে যদি কাজ করতে পারি, তাহলে এত বড় অফিসে দরকার আছে কি না। ডিস্ট্রিবিউশন সেন্টারটা আমরা তো দেখা যাচ্ছে যে আমাদের ডিস্ট্রিবিউশনে হেডরা বাসায় বসেই কাজ করতেছে, হয়তো অল্প কিছু লোক তখন কাজ করতেছে। তো এইগুলো কি হবে, টোটাল আমাদের বিজনেস অর্গানাইজেশন লেভেলেও একটা চেঞ্জ আসবে কি না, এইটাও কিন্তু একটা প্রশ্ন। যে অনেকে বলতো যে আসলে সবচেয়ে আগে যদি কোনো ধরনের জব না থাকে তাহলে সিওর জব থাকবে না, ভবিষ্যতে আর কি, যেমন নাকি আর্টিস্ট, তারপর মানুষ এইসব করবে, আর্ট, শিল্পকলা, এইগুলো আসলে মানুষ করবে, অন্যান্য জিনিস সব কিছুই অটোমেশনে চলে যাবে। সৃজনশীল কাজ ছাড়া বাকি সব, হ্যাঁ, সৃজনশীল কাজ ছাড়া সব কিছুই অটোমেশনে চলে যাবে। সো এইটা এখন যদি কারো জবের উপরে হুমকি হয় বা বিজনেসের উপরে, আমাদেরকে এখন প্রোঅ্যাক্টিভ করতে হবে, ব্যবস্থা করতে হবে যে আমরা আর অন্য কোনো কিছুতে আমরা চলে যাই, তাহলে হয়তো বা সেটা ভালো হবে। হয়তো একটু তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেছে। আপনি বলছেন যে এটি আমাদের গন্তব্য আসলে ছিল, হয়তো 2-4-5 বছর লাগতো, কিন্তু করোনা আমাদেরকে কিছুটা জোর করে ধাক্কা দিয়ে এগিয়ে দিল, এবং সেটার সাথে আমাদেরকে বাধ্য করলো যে এটির সাথে আমাদের অভ্যস্ততা তৈরি করতে। নিশ্চয়ই এটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো পরের অংশে, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। আজকে কথা বলছি করোনাকালে বাজার ও বাজারজাতকরণের চ্যালেঞ্জ নিয়ে। সময় হলো আরও একবার বিরতিতে যাবার, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে কথা বলছি করোনাকালে বাজার ও বাজারজাতকরণের চ্যালেঞ্জ নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন। জনাব সৈয়দ আসগর আলী, একটু আপনার কাছে জানতে চাইব, এই সব কিছু বিবেচনায় যা কিছু আমরা এতক্ষণ আলাপ করলাম, সামনের দিনগুলোতে এটা আমরা বুঝতেই পারছি যে এই করোনা পরিস্থিতিটা আরও দীর্ঘায়িত হবে এবং এর সাথে আমাদেরকে বাঁচতে হবে। কাজেই যারা বাজার এবং বাজারজাতকরণ নিয়ে ভাবছেন, কাজ করছেন, কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং পাশাপাশি কোন কোন বিষয়ে আরও একটু দক্ষতা অর্জন করতে হবে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ মামুন ভাই। আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম, আসলে আমাদের অলরেডি আমরা শিখেছি করোনাকালীন
মানে ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ, অনেকে বলছে হয়তো বা থার্ড ওয়েভ হয়ে গেল কি না সেটা আমরা আসলে বুঝতে পারছি না। সো যাই হোক, আমরা যে অর্গানাইজেশনগুলোতে আমরা এবং বিভিন্ন আসলে ম্যাক্রো লেভেলে আমরা যে জিনিসগুলো আমরা শিখেছি, সো এইটা দিয়ে এই শিক্ষাগুলো নিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে এবং এইটাকে ধরে নিতে হবে। এইটাই আমাদের আসলে বেঁচে থাকার কি বলবো যে নিউ নর্ম যেটাকে বলে। হ্যাঁ, তার মানে আপনি বলছেন যে এই নিউ নর্মালের সময়টাতে আসলে এই সব কিছুকেই আমাদেরকে বিবেচনায় রেখে আমাদের মতো করে আসলে এগুতে হবে। জনাব জাকারিয়া জালাল, একটু শুনতে চাইবো, বিশাল একটা কর্মশক্তি জনশক্তি কিন্তু কাজ করছে এই সেক্টরের মধ্যে, এবং তারা এবং যারা ভবিষ্যতে আসতে চায়, বিশেষ করে মার্কেটিয়ার হিসেবে জয়েন করতে চায়, এবং খুব স্বভাবতই যে 2020 সালের আগের মার্কেটিয়ার এবং 2020 সাল পরবর্তী সময়ে যারা নতুন করে সংযুক্ত হবে তারা একই হবেন না। তো তাদের ক্ষেত্রে এই সময়টাতে কোন কোন বাড়তি যোগ্যতা প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা দিয়ে আলোচনা শেষ করতে পারবো হয়তো বা। সেটা হচ্ছে যে দ্য ওয়ে ফরওয়ার্ড, দিস উইল বি এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড, এবং এই ওয়ার্ল্ডে সার্ভাইভ করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সফট স্কিল। এখন আপনার সফট স্কিলের উপরে প্রচুর পরিমাণে আপনাদেরকে মনোযোগ দিতে হবে, যেটা স্যার বললেন যে ইয়ের উপরে ওই সৃজনশীল কাজের উপরে আমাদেরকে আগাতে হবে। জ্যাকমা কিন্তু এই কথা অনেকদিন আগে বলে গেছে। আপনি একটা খুব সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল জ্যাকমার একটা ভিডিও আছে, উনি কিন্তু বলেছেন যে ট্র্যাডিশনাল ওয়ে স্টাডি থেকে তোমাদের বেরোয় আসতে হবে, তোমাদের বই পড়া এরপর এগুলো সব গুগলে চলে যাবে, আলটিমেটলি চলে গেছে। আপনি কি চান? ইউ উইল গেট এভরিথিং ইন গুগল, বাট ইউ ক্যানট ফাইন্ড আর ড্রয়িং অফ মোনালিসা ইন গুগল, এটাকে আঁকতে হবে আপনাকে। সো সিঙ্গিং, ড্রয়িং, পেইন্টিং, দিস সর্ট অফ সৃজনশীল ব্যাপারগুলোকে আমাদেরকে হাইলাইট করতে হবে। এর বাইরে চাকরি করার জন্য মার্কেটিয়ারদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্কিলস দাঁড়াবে সফট স্কিলগুলো। ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর কমিউনিকেশন স্কিলস। দ্য নেটওয়ার্কিং উইল বি কি টু সার্ভাইভ। আপনার যদি নেটওয়ার্কিং রিলেশনশিপ না থাকে, ইউ উইল বি জাস্ট ডাম্পড ইন এ ডিফারেন্ট প্লেসেস, আপনি নাই ইয়াতে মধ্যে। সো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনি যেহেতু এখন হোম অফিস সিস্টেমে ডিফারেন্ট কনসেপ্টে চলে যাচ্ছেন, ইউ উইল নট মিট দ্য পার্সন টু পার্সন ফিজিক্যালি ফর কোয়াইট কাপল অফ ইয়ার্স কামিং ইয়ার। সো এই সময়গুলোতে কী হবে? এই সময়গুলোতে আপনাকে ওই যে লোকটার সাথে আপনার একটা রিলেশনশিপ, আত্মিক সম্পর্ক গড়তে হবে। সুতরাং হি উইল বিলিভ ইন ইউ অনলি সি ইউর ফেস ইন ভার্চুয়াল। So এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস, until you get the trust from that person. So how this trust will build up over these things? So you have to have that capability to convince the people not to meet with him but in virtually. তার মানে আপনি বলছেন যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং প্রয়োজন হচ্ছে অনলাইনের জন্য, এবং অনলাইন ছাড়াও আপনার ব্যাপারটা হচ্ছে আপনার মাঝখানে সফট স্কিলগুলো ডেভেলপ করাটা জরুরি হয়ে পড়ছে। এবং আমাদের জন্য মার্কেটিয়ার যারা ফিল্ড লেভেলে কাজ করে, আমরা তো সেলসকে রিপ্রেজেন্ট করি, সেলস পিপল অ্যারাউন্ড দ্য কান্ট্রি ফিল্ড লেভেলে কাজ করে, তো তাদের মেইন কাজ কিন্তু ছিল আলটিমেটলি ওই লোকজনের কাছে যাওয়া। এটা যেহেতু একটু লিমিটেড হয়ে যাচ্ছে, সো নাও আগে যদি 10 বার যেতে পারতেন, এখন আপনাকে একবার যেতে হবে। সো ইউ হ্যাভ টু ডেভেলপ দ্যাট স্কিল, যেটা আপনি 10 বার যায় সেল করতে, সেটা এখন একবার যা করতে হবে। তার মানে আপনাকে 10 টাইমস নিজেকে ডেভেলপ করতে হবে টু গেট ইউর মার্কেট, টু গেট ইউর প্রোডাক্ট সিকিউর। আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যারা এই মার্কেটিংদের ক্ষেত্রে যারা এই খাতে ওয়ে ফরওয়ার্ড ক্যারিয়ার করতে চায়, তাদের ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ হবে হুইচ প্রোডাক্ট ইউ আর অ্যাকচুয়ালি মানে হেডিং টু, মানে আপনি কোন প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন বাজারে। আমরা দেখেছি যে অনেক প্রোডাক্ট বড় বড় কোম্পানি, ব্রিটিশ এয়ারলাইন্সের মতো অর্গানাইজেশনকে 30,000 লোককে ছাঁটাই করতে হয়েছে একদিনে, যেটা হয়তো বা কেউ চিন্তাও করতে পারে নাই। আপনি দেখেছেন অনেক জায়গায় যে একটা এয়ারলাইন্সের পাইলট অন্য জায়গায় যে ভ্যান গাড়ি চালাচ্ছে, এরকম হয়েছে। দিস হ্যাজ হ্যাপেন। সো উইচ প্রফেশন ইউ আর ট্রাইং টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার, উইচ উইল বি ভেরি ইম্পর্টেন্ট ডিটারমিনেশন ডিসিশন ফর ইউর লাইফ টাইম। সো এই জায়গাটাতে আপনি যে সেলস মার্কেটিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুলস। আপনি সেলসে আসবে, হি ক্যান সেল এনিথিং, হি ক্যান সেল আইসক্রিম টু আইসল্যান্ড। সো সেলস পিপল ক্যান সেল একটা প্রোডাক্ট থাকবে, তাকে সেলস করতে হবে, বাট দ্য ইম্পর্টেন্ট থিংস হচ্ছে তাকে ওই স্কিলগুলো ডেভেলপ করতে হবে। স্পেশালাইজেশন দরকার পড়বে, এবং স্পেশালাইজেশনটাকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে এই যে ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট লাইফস্টাইল আমরা চলে যাচ্ছি, উই উইল সে দিস লাইফস্টাইল কোভিড লাইফস্টাইল। এই কোভিড লাইফস্টাইলে আপনার ওই জিনিসগুলো আপনাকে হেল্প করবে টু সার্ভাইভ ইন এ ডিফারেন্ট সিচুয়েশন অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব কাঞ্চন শাহ, আপনার কাছে শুনবো শেষ কথাগুলো। এই সার্বিক পরিস্থিতির ভেতরে এখানে সরকারের বিশেষ করে এবং পাশাপাশি হচ্ছে যেই সব প্রতিষ্ঠান, ব্যাংক বলুন বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বলুন বা সহযোগী যে প্রতিষ্ঠানগুলো, কোথাও তারা রেগুলেটরি অথরিটি, কোথাও সহযোগী প্রতিষ্ঠান, তাদের কোনো বাড়তি ভূমিকা প্রত্যাশা করেন কিনা? যে ওয়ার্ল্ডে আমরা সামনের দিকে যাব, এই ওয়ার্ল্ডটা আসলে
আরও বেশি ডাইনামিক। সো এই ডাইনামিক ওয়ার্ল্ডকে সামনে রেখে আমরা যে কাজগুলো আমাদের করতে হবে, বেসিক্যালি আমাদেরকে পিপুলদের ইফিসিয়েন্সি থাকতে হবে, ইফিসিয়েন্সি ডেভেলপ করতে হবে। বাট সেক্ষেত্রে ইফিসিয়েন্ট পিপুলদের কিন্তু আমরা মেবি আমাদের ইফিসিয়াল একটা জনশক্তি আছে, বাট ইফিসিয়েন্ট জনশক্তির বাইরেও কিন্তু কিছু কিছু জনশক্তি আছে যাদের জীবিকা, যাদের জীবন গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে। কিছু কিছু অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনগুলো বাংলাদেশের জিডিপিতে একটা বড় ভূমিকা রাখতো, তাদেরকে জীবিত রাখার জন্য গভর্নমেন্টের ভূমিকা আছে। যারা নতুন করে কিছু শুরু করতে চায় তাদেরকে শুরু করার জন্য গভর্নমেন্টের কিছু ভূমিকা আছে। তা আমার এক্সপেকটেশন থাকবে, বা আমার একটা আশা করব যে ঠিক যারা নিউ এন্টারপ্রেনার আসতে চায়, কিংবা যেসব প্রতিষ্ঠানগুলো সামনের দিকে আগাতে চাচ্ছে, কিংবা যে কারণে হোক তারা আগাতে পারছে না, সেটা ভালো জনগোষ্ঠীর কারণেই হোক, কিংবা তাদের ম্যানেজিং পিপুলের কারণেই হোক, কিংবা অর্থনৈতিক মেবি হতে পারে, আমি বলতে পারছি না, বাট মেবি যাকে যেভাবেই হোক তাকে সেভাবে সাপোর্টটা দিয়ে সবাইকে যদি একসঙ্গে অ্যাক্টিভ মুডে রাখা যায়, সবার এফিসিয়েন্সি ডেভেলপ করা যায়, সবার কাছে সর্বোচ্চ পরিমাণ নেওয়াটাই যায়, তাহলে সেটা দেশের জন্য উন্নতি হবে, আমাদের জাতির জন্য উন্নতি হবে। এবং এই কোভিড সিচুয়েশনটাকে আমরা কিন্তু তাহলে আমাদের যে এমপাওয়ারমেন্ট, জনগণ যে আমাদের এমপ্লয়মেন্টের উপর যে একটা ভূমিকা থাকতে হবে, জনগণ যে এমপ্লয়েড থাকতে হবে, তাদের প্রোডাক্টিভ হতে হবে, তাহলে তো আমাদের জিডিপিতে আমরা গ্রোথ আনতে পারবো। সো প্রত্যেকেরই সামান্য সামান্য অবদানকে যেন আমরা গভর্নমেন্টের সহায়তার মাধ্যম দিয়ে আমরা সামনের দিকে আগাতে পারি, কাজে লাগাতে পারি, তাহলে আমরা ভালো থাকবো। তো আমার একটা গভর্নমেন্টের কাছে প্রত্যাশা, ব্যাংকগুলোর কাছে প্রত্যাশা, যে যারা নতুনভাবে কিছু শুরু করতে যায়, যারা ধুঁকছে, কিংবা যারা ভালো কিছু করতে চাচ্ছে, তাদেরকে উদ্দীপনা দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, যাতে তারা নতুন কিছু করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে, তাদের জন্য কিছু করতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের অতিথিরা চমৎকার করে বলেছেন যে শুরু থেকে এই পর্যন্ত আসলে কিভাবে নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে করোনাকালে বাজার এবং বাজারজাতকরণের চ্যালেঞ্জগুলো এসেছে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় তারা কিভাবে চেষ্টা করেছে। আমাদেরও প্রত্যাশা থাকবে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতিকে চলমান রাখার জন্য সকল প্রতিষ্ঠানগুলো তাদের সাধ্যমতো চেষ্টা করবে, এবং সেখানে সরকারের নীতি সহায়তা সহ সকল ধরনের সহায়তা তাদেরকে সাহায্য করবে, যাতে করে আমরা ভোক্তা, উৎপাদক সকলেই যেন বাংলাদেশের অর্থনীতির একটি সচল অংশগ্রহণকারী হিসেবে সংযুক্ত থাকতে পারি। সকলকে ধন্যবাদ যারা ছিলেন এতক্ষণ নিটোল টাটা বি স্ট্রেন্ডসের সাথে।